নমস্কার, আমি সুচারু। আজকের প্রতিবেদনে স্বাগত জানাই। মন্ত্রিসভা শপথ নিল, ৩৫ জন মন্ত্রী হিসেবে শপথ নিলেন। লোকভবনে শপথ অনুষ্ঠান। আমি তাপস রায় আমি দীপক বর্মন ঈশ্বরের নামে শপথ করিতেছি সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। দ্বারা আর এই মন্ত্রিসভার তালিকা দেখলে এক লহমায় বলা যায় ভারসাম্যের মন্ত্রিসভা তৈরি করলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি। তাদের লক্ষ্য ছিল একটাই, যাতে এই যে মন্ত্রিত্ব হবে, এই যে মন্ত্রিসভা গঠন হবে, তাতে বিভিন্ন জেলাকে ছুঁয়ে দিতে হবে। শুধুমাত্র একটি জেলা থেকেই বা কয়েকটি জেলা থেকেই বেশি আধিক্য রাখা হবে সেটা নয়, কারণ বিভিন্ন জেলা থেকে অসম্ভব ভালো ফলাফল হয়েছে। বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেস প্রায় মুছে গেছে। সেই সমস্ত জেলা থেকে প্রতিনিধিকে তুলে নিয়ে আসা হয়েছে। অনেকে বলছেন জীবনে ভাবেনই বিধায়ক হতে পারবেন, তারা মন্ত্রী হচ্ছেন, তারা মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এটা অনেকের কাছে স্বপ্নের মতো লাগছে। কিন্তু ওই যে বলে গলি থেকে রাজপথে, এই জার্নিটায় কিভাবে তারা হলেন সত্যি তারা বুঝে উঠতে পারছেন না। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বলেছিলেন যে এই বিজেপি সরকারের মন্ত্রিসভা এমন হবে যেখানে ভারসাম্য থাকবে, সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে, বিভিন্ন জেলার মানুষের প্রতিনিধিত্ব থাকবে, যারা সত্যিকারের অ্যাক্টিভ কর্মী হিসেবে কাজ করেছে, টিকিট দিয়েছিল দল যাকে, নির্বাচনে জিতে লড়াই করে নিজেকে প্রমাণ করেছে, তাদের প্রতিনিধিত্ব থাকবে। প্রতিনিধিত্ব থাকবে বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিত্বদের, প্রতিনিধিত্ব থাকবে মহিলাদের। উল্লেখযোগ্যভাবে এই বিজেপি সরকারের মন্ত্রিসভায় প্রচুর নারী মুখের উন্মেষ। তারা কিন্তু অনেকেই মন্ত্রীর তালিকায় ঢুকে পড়লেন। জীবনে প্রথমবার বিধায়ক, প্রথমবারেই মন্ত্রী, তাই অনেকের কাছে বিষয়টা একেবারে স্বপ্নের মতো লাগছে। অনেকে তো বিশ্বাসই করতে পারছেন না, বলছেন এতদিন জানতাম নির্বাচনে জিতে শুধুমাত্র সেই নিজের বিধানসভাটার দায়িত্ব ছিল মানুষের কাজ করার, পরিষেবা দেওয়ার, আর এখন মন্ত্রী হয়ে গোটা পশ্চিমবঙ্গের পরিষেবা দিতে হবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন বিজেপি সরকার শুরুতেই একটা মাস্টার স্ট্রোক দিল। বিভিন্ন জেলা থেকে বিধায়কদেরকে তুলে নিয়ে এসে মন্ত্রী করায় কাজের সমবন্টন, ক্ষমতার সমবন্টন এবং সেই সঙ্গে একটা ভারসাম্যের মন্ত্রিসভা তৈরি করল বিজেপি সরকার। চলুন না একটুখানি মন্ত্রিসভার দিকে আমরা তালিকা দিকে একটু তাকাই। 13 জন ক্যাবিনেট মিনিস্টার, তারা রয়েছেন শুভেন্দু অধিকারীর এই টিম শুভেন্দুতে। কারা রয়েছেন? দীপক বর্মন। কারা রয়েছেন? তাপস রায়। মানিকতলা থেকে তাপস রায় জয়লাভ করেছেন, তিনি মন্ত্রিত্বে এলেন। আবার মুর্শিদাবাদ থেকে গৌরী শঙ্কর ঘোষ, মুর্শিদাবাদ থেকে গৌরী শঙ্কর ঘোষ তিনি মন্ত্রী হয়েছেন। আবার শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ তিনি মন্ত্রী হয়েছেন। অর্জুন সিং নোয়াপাড়া থেকে তিনি মন্ত্রী হয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির মতো জায়গা থেকে উঠে এসেছেন, জগন্নাথদা, তাকে মন্ত্রী করা হয়েছে। শারদত্ত মুখার্জি, রাজ্যের একজন বিশিষ্ট চিকিৎসক শারদত্ত মুখার্জি, তিনি মন্ত্রী হয়েছেন, ক্যাবিনেট মিনিস্ট্রিতে জায়গা পেয়েছেন। দুধকুমার মণ্ডল, বিজেপি কিন্তু পুরনো নেতাদেরকেও ভুলে যায়নি। দুধকুমারের মতো লড়াকু নেতা, যিনি বীরভূমের মাটিতে দাঁড়িয়ে, যিনি জানতেন যখন বিজেপির খারাপ সময় ছিল তবু দলের ঝান্ডাটা কাঁধে নিয়ে লড়াই জারি রেখেছিলেন, সেই দুধকুমার মণ্ডলকে সঠিক সময়ে সঠিক দায়িত্ব দিল রাজ্য সরকার। 13 জন যে ক্যাবিনেট মিনিস্টার রয়েছে তার মধ্যে জায়গা করে নিলেন দুধকুমার মণ্ডল। আবার যদি আমরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দেখি, সেখানেও তরুণ তুর্কি অনেকে উঠে এসেছেন। ইন্দ্রনীল খাঁ দীর্ঘদিন ভারতীয় যুব মোর্চার সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন, বিজেপির যুব সংগঠন দেখেছেন। সেই ইন্দ্রনীল খাঁ বিশিষ্ট চিকিৎসক, তিনি মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হয়েছেন মালতী রাভা রায়, তিনি তো বলছেন আমি ভাবিনি। মালতী রাভা রায় একজন নারী প্রতিনিধি, বিধায়ক হয়েছেন, তাকে মন্ত্রী করল
এই সরকার। রাজেশ মাহাতো তাকেও তুলে নিয়ে আসা হয়েছে। পিছিয়ে পড়া সম্প্রদায়, জনজাতি, বিভিন্ন সেক্টর থেকে লোকজনকে তুলে নিয়ে আসা হয়েছে। এ কারণেই বারবার বলা হচ্ছে শুভেন্দুর এই মন্ত্রিসভা ভারসাম্যের মন্ত্রিসভা। সেখানে রাজেশ মাহাতোর মতো যেমন লোক রয়েছে, স্বপন দাশগুপ্তর মতো যেমন লোক রয়েছে, তাপস রায়ের মতো যেমন লোক রয়েছে, গৌরীশঙ্কর ঘোষের মতো লোক রয়েছে, মনোজ কুমার ওরাও তাকেও মন্ত্রী করা হয়েছে, জোয়েল মুর্মু মন্ত্রী করা হয়েছে তাকে, আনন্দময় বর্মন মন্ত্রী হয়েছে, বিশাল লামা চা বাগানের থেকে উঠে আসা প্রতিনিধি বিশাল লামা, সেই বিশাল লামা তাকে মন্ত্রী করল মৌমিতা বিশ্বাস মিশ্র, আবার এক মহিলা প্রতিনিধি। মৌমিতা নিজেও ভাবেননি যে তিনি মন্ত্রী হবেন, তিনি মন্ত্রী হয়েছেন। কৌশিক চৌধুরী মন্ত্রী হয়েছেন। কলিতা মাঝি একজন গৃহ পরিচারিকার কাজ করতেন। কলিতা স্বপ্নেও ভাবেননি যে কোনোদিন নির্বাচনে দাঁড়াবেন। তাকে বিজেপি টিকিট দিয়েছে। গতবারেও নির্বাচনে দাঁড়িয়েছিলেন, জিততে পারেননি কলিতা। আবারও বিধানসভা নির্বাচনের লড়াইয়ে কলিতা মাঝি গৃহ পরিচারিকার কাজ করেছেন, বাড়িতে বাড়িতে বাসন মেজেছেন। বিজেপি মনে করেছিল কলিতার মতো মানুষকে তুলে নিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করা যাবে। নির্বাচনে দাঁড় করানো হয়েছিল তাকে। নির্বাচনে জয়লাভ করেছেন কলিতা মাঝি, বিধায়ক হয়েছেন তিনি। এবার মন্ত্রিসভায়, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় কলিতা মাঝি জায়গা পেয়েছেন, একজন গৃহ পরিচারিকা। ইতিহাস তৈরি হলো বলা যেতে পারে। সুমনা সরকার মহিলা প্রতিনিধি, তাকেও মন্ত্রী করেছে এই রাজ্য সরকার। এইবার এই যে বিজেপির প্রথম সরকার, তাতে যেমন মহিলা প্রতিনিধিত্ব তৃণমূল কংগ্রেসের থেকে বেড়েছে, তাতে যেমন সমস্ত জেলাকে সামনে রেখে এই মন্ত্রিসভা সাজানো হয়েছে, একটা ব্যালেন্স সিট মেনটেন করার চেষ্টা করা হয়েছে। স্বপন দাশগুপ্তের মতো গুরুত্বপূর্ণ মানুষ যেমন রয়েছে, তাপস রায়ের মতো গুরুত্বপূর্ণ মানুষ যেমন রয়েছে, আবার কলিতা মাঝিদের মতো, সুমনাদের মতো বা পূর্ণিমা চক্রবর্তীর মতো মহিলাদেরকেও নিয়ে আসা হয়েছে মন্ত্রিত্বে। শুধুমাত্র অগ্নিমিত্রা পাল নয়, এবার পূর্ণিমা চক্রবর্তীও মন্ত্রী, এবার কলিতা মাঝিও মন্ত্রী। তারাও গুরুত্বপূর্ণ দপ্তর সামলাবেন, তারাও রাজ্যের মানুষের জন্য কাজ করবেন। এ কারণেই এই ব্যালেন্স মন্ত্রিসভা বলা হচ্ছে। আগামী 100 দিনের টার্গেট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেঁধে দিয়েছেন। কোথাও কোনো বিধায়ক, কোনো মন্ত্রীর দুর্নীতি কিন্তু মানা হবে না। স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। সেই স্বচ্ছতার সঙ্গে কাজ করতে প্রস্তুত এই মন্ত্রিসভা। 100 দিনের যে টার্গেট, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত বাংলা, স্বাস্থ্য পরিকাঠামোয় আমূল পরিবর্তন, মানুষকে সামাজিক সুরক্ষা দেওয়া, মহিলাদের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠা। 100 দিনের কাজ 200 দিনের কাজ হবে। সমাজকে শৃঙ্খলাবদ্ধ করতে আগামী 100 দিনের টার্গেটকে সামনে রেখে শুভেন্দু অধিকারীর এই মন্ত্রিসভা কাজ করবে। 35 জন শপথ নিলেন। অনেকে বলছেন মন্ত্রিসভায় আরও 3-4 জনের নাম দিন 20 পরে আসবে। আরও বহু গুরুত্বপূর্ণ নাম রয়েছে। তবে আজকে যারা মন্ত্রিত্ব পেলেন, তাদের অধিকাংশই বলছিলেন জীবনে হয়তো কখনো আশা করেননি, ভেবেছিলেন বিধায়ক হয়েছেন, সেই বিধানসভার কাজ করবেন, কিন্তু মন্ত্রী হয়ে এখন গোটা পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্ব তাদের কাঁধে। সেই দায়িত্ব যারা নিয়েছেন তারা যাতে নিষ্ঠার সাথে পালন করতে পারেন, এই বিষয়টাকে সামনে রাখা হচ্ছে। বাঁকুড়া থেকে তুলে নিয়ে এসেছে, তাকে মন্ত্রী করা হয়েছে। পুরুলিয়া থেকে তুলে নিয়ে এসে মন্ত্রী করা হয়েছে। মেদিনীপুর জোন থেকে মন্ত্রী আছে অশোক দিন্দা, তিনি মন্ত্রী হয়েছেন। বাংলারই তো ক্রিকেট প্লেয়ার ছিলেন, লড়াই করছেন বিজেপির ওই অনেক দিন, সেই অশোক দিন্দা মন্ত্রী হয়েছে। আবার ওই কলকাতার বুকে রাসবিহারী বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল থেকেও নির্বাচনে যারা জিতেছেন এমন অনেক বিধায়ককে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। আবার উত্তরবঙ্গে শঙ্কর ঘোষ, মুর্শিদাবাদে গৌরী শঙ্কর ঘোষদের কথা বললাম, তাদেরকেও মন্ত্রী করা হয়েছে। বিশাল লামাকেও মন্ত্রী করা হয়েছে। চা বাগানের সমস্যার কথা বিশাল লামা বলেছেন যে এবারে বিধানসভায় তিনি রাখবেন। বন্ধ চা বাগানগুলো যাতে খুলে দেওয়া যায়, রুগ্ন আর্থিক অনটনে যে সমস্ত চা বাগানগুলো চলছে তার দিকে যাতে বর্তমান রাজ্য সরকার নজর দেয়, কারণ এখন ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রেও বিজেপি, পশ্চিমবঙ্গেও বিজেপি। অনেক অপরিচিত নাম
হয়তো বিখ্যাত নাম নয়, তাদেরকে এবার মন্ত্রিসভায় জায়গা দিল বিজেপি। কলকাতার বুকে পূর্ণিমা চক্রবর্তী, যিনি শশী পাজাকে পরাজিত করেছিলেন, তাকেও মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। এটাই বিজেপির ব্যালেন্সড মন্ত্রিসভা। কেমন কাজ করবেন, 100 দিনের টার্গেট তারা কতটা সফল করতে পারবেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে নিঃসন্দেহে মানুষের যে প্রত্যাশা ছিল, শুভেন্দু অধিকারীর সঙ্গে মাত্র কয়েকজন শপথ নিলেন, কবে বর্ধিত মন্ত্রিসভা শপথ নেবে, সেই শপথের কাজ হয়ে গেল। কিন্তু এখনও সূত্র বলছে আরও 4 থেকে 5 জন মন্ত্রী হতে চলেছেন বিজেপি বিধায়ক। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো প্রতিবেদন নিয়ে পরবর্তী পর্বে দেখা হচ্ছে। আপাতত আমি সুচারু বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি? এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।